হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছো। সো তোমাদের সকলকে হালকিনস্টাইন কোর্সে স্বাগত জানাচ্ছি আমি অভি। সো আজকে আমরা আমাদের যে রিভিশন প্রোগ্রামটা চলছে সেটার ফিজিক্সের যে চ্যাপ্টার 10 আছে অর্থাৎ স্থির তড়িৎ, সেই স্থির তড়িৎ সম্পর্কে পুরোপুরি একদম বেসিক থেকে রিভিশন প্রোগ্রামের জন্য যা যা দরকার তা আজকে আমরা এখানে আলোচনা করব, ঠিক আছে? সো আমি তোমাদেরকে এতটুকু বলতে পারি যে আজকের এই ক্লাসটা করার পর স্থির তড়িৎ থেকে তুমি এসএসসি পরীক্ষায় যা যা পাবা, ঠিক আছে, এসএসসি পরীক্ষায় জ্ঞানমূলক, অনুধাবনমূলক কিংবা এমসিকিউ কিংবা সিকিউ যাই পাবা না কেন তা সম্পূর্ণ বা ম্যাক্সিমাম 80%-এর উপর কমন পাবা এই ভিডিও থেকে। তাহলে দেরি না করে শুরু করি আজকের স্থির তড়িতের লাস্ট শর্ট প্রোগ্রাম ক্লাসটি। সো দেখো, প্রথমে আসছে ক্লাস আউটলাইন, অর্থাৎ এই পুরো ক্লাসটাতে আমি তোমাদেরকে স্থির তড়িতের কী কী পড়াবো সেই সকল ডিটেলসে এখানে একটা ম্যাপ দেখবো আমরা, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। সো প্রথমে আমরা এখানে কি কি পড়বো। সো প্রথমে আমি যদি লিখি 1 নাম্বার, সো প্রথমে আমরা পড়বো, আমরা এই যে কনসেপ্টটা পড়তেছি বা যে চ্যাপ্টারটা পড়তেছি সেই চ্যাপ্টারের একটা রিক্যাপ বা সেই চ্যাপ্টারের একটা ম্যাপ। চ্যাপ্টার কনসেপ্ট ম্যাপ। ওকে, 2 নম্বরে পড়বো আমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন। জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন। তবে সেটা পড়বো আমরা ফ্ল্যাশ কার্ড মোডে। ফ্ল্যাশ কার্ড মোড। ওকে, আচ্ছা, এরপর আমরা পড়বো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কি এমসিকিউ। এবং সেই এমসিকিউকে আমরা দুই টাইপের পড়বো, অর্থাৎ এমসিকিউকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে টাইপ ওয়াইজ এমসিকিউ এবং আরেকটা হচ্ছে এক্সাম হল মোড এমসিকিউ। অর্থাৎ সেগুলো কেমন হবে ভাইয়া একটু পরে ডিটেলসে জানাচ্ছি। সো একটা হবে টাইপ ওয়াইজ আর একটা হবে এক্সাম হল মোড। 4 নম্বরে আমরা পড়বো সিকিউ, যেটাও দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে টাইপ ওয়াইজ সিকিউ পড়বো, টাইপ ওয়াইজ সিকিউ, এন্ড সেকেন্ডে পড়বো এক্সাম হল মোড সিকিউ। আচ্ছা, সো আমি যদি একটু দেখি, সো প্রথম কি ভাইয়া, চ্যাপ্টার কনসেপ্ট ম্যাপ, অর্থাৎ এই স্থির তড়িৎ চ্যাপ্টারটিতে যে যে কনসেপ্ট আলোচনা করা হয়েছে, এই স্থির তড়িৎ চ্যাপ্টারটাতে আমরা যে যে কনসেপ্ট পাবো সেই সকল কনসেপ্ট আমি তোমাদেরকে একটু পরেই পুরো সামারি আকারে একটা ম্যাপ সাজিয়ে দিব। এরপর যখন সেই টপিকটা আসবে তখন আমরা সেই টপিকটা যতটুকু লাগবে ঠিক ততটুকু পড়বো, যাতে আমরা সিকিউ এবং এমসিকিউ দুটোই সলভ করতে পারি, ঠিক আছে? এবং এতটুকু তুমি এনশিওর থাকো এই ক্লাস থেকে তুমি যা যা পড়ছো বা যা যা পড়বা সব কিছুই টোটালি তুমি পরীক্ষায় কমন পেতে যাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এবার 2 নম্বরে আমরা পড়বো জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন। আমরা কিন্তু জানি যে আমাদের পরীক্ষায় আমরা সবসময় সিকিউ আর এমসিকিউ নিয়েই টেনশনে থাকি, তাই না? কিন্তু এখানে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকটাও কিন্তু একটা কি মেজর একটা রোল প্লে করে, তাই না? সো এই জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো যাতে তোমাদের চর্চার বাইরে চলে না যায়, তাই আমরা এখানে নিয়ে এসেছি ফ্ল্যাশ কার্ড মোডের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন, যেখানে অনেকগুলো জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন থাকবে যেগুলো তোমার পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা সেই প্রশ্নগুলোকে এখানে রেখেছি, ঠিক আছে? আচ্ছা, থার্ড যেটা, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্টের মধ্যে একটা এমসিকিউ। সো এই এমসিকিউ প্র্যাকটিসের জন্য আমরা এখানে দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে টাইপ ওয়াইজ এমসিকিউ অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে কি এক্সাম হল মোড এমসিকিউ। অর্থাৎ প্রথমে আমি তোমাকে টাইপ ওয়াইজ এমসিকিউ কভার করে দিব, অর্থাৎ প্রতিটা টাইপ থেকে যে যে টাইপের এমসিকিউ আসতে পারে বা যে যে টপিক থেকে এমসিকিউ আসতে পারে পরীক্ষায়, সেই সকল টাইপের এমসিকিউ ভাইয়া তোমাদেরকে নিজের হাতে প্রতিটা এমসিকিউ সলভ করাবে। এরপর তোমাদের জন্য নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এক্সাম হল মোড এমসিকিউ। অর্থাৎ এরপর 2024-এ অর্থাৎ এই বছর যে সকল এমসিকিউ এই চ্যাপ্টার থেকে বোর্ড পরীক্ষায় এসেছে সেই সকল প্রশ্নগুলো তোমার কিভাবে পরীক্ষা হলে সলভ করা উচিত সেই
মোডে আমি তোমাকে সলভ করে দেখাবো, যাতে তুমি সেভাবে সলভ করতে পারো পরীক্ষার হলে। বুঝতে পারছি? ডান। ওকে, সো সেম টাইপের হচ্ছে আমার সিকিউ। সিকিউকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে টাইপ ওয়াইজ সিকিউ, অর্থাৎ প্রতি টাইপ থেকে যতটা সিকিউ সম্ভব, প্রতিটা টাইপ থেকে যেরকম যেরকম সিকিউ হওয়া সম্ভব সেই কয়টা সিকিউ নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। এবং সবশেষে বোর্ড কোশ্চেন আসে যে সকল এমসিকিউ আছে, সরি সিকিউ আছে, সেগুলো আমরা দেখব। ঠিক আছে, তাহলে দেরি না করে শুরু করি। আমাদের প্রথম যে আউটলাইনের নাম্বার 1, সেটা কি ভাইয়া? চ্যাপ্টারের কনসেপ্ট ম্যাপ। তাহলে চলো প্রথমটাতে চলে যাই। সো দেখো কনসেপ্ট রিক্যাপ। সো এই চ্যাপ্টার রিক্যাপ বা কনসেপ্ট রিক্যাপে আমি পুরো চ্যাপ্টারের একটা সামারি চিত্র তোমাদের সামনে এখন উপস্থাপন করব। ঠিক আছে, আচ্ছা স্থির তড়িৎ। সো এই চ্যাপ্টারের প্রথম যে কনসেপ্টটা আসে সেটা হচ্ছে আধান। দ্বিতীয় যে কনসেপ্টটা আসে সেটা হচ্ছে তড়িৎ যন্ত্র। এরপর যে কনসেপ্টটা আসে সেটা হচ্ছে তড়িৎ ঘর্ষণে সৃষ্ট তড়িৎ, ঘর্ষণ সৃষ্ট আধান। এরপরে যে কনসেপ্টটা আসে সেটা হচ্ছে তড়িৎ বল, তড়িৎ বল। এরপর যে কনসেপ্টটা আসে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র। এরপর যে কনসেপ্টটা পাই আমরা সেটা হচ্ছে তড়িৎ আবেশ। এরপর যেগুলো পাই সেগুলো হচ্ছে তড়িৎ প্রাবল্য। আমি এখানে লিখছি। আচ্ছা এক কাজ করা যায়, এটাকে আমি যদি একটু সরাই এই পাশে। আচ্ছা ওয়েট, তড়িৎ আবেশ, তড়িৎ প্রাবল্য, এন্ড সবশেষে ধারক। ওকে, সো দেখো এখানে কয়টা কনসেপ্ট পেলাম আমরা। একটা হচ্ছে আধান সম্পর্কিত, অর্থাৎ যেখানে আমাদেরকে আধান নিয়ে সব কিছু ডিটেলসে বলা থাকবে। ঠিক আছে, সো আধান থেকে আমরা ইলেকট্রন সংখ্যা বের করতে পারবো, এগুলো আমরা ডিটেলসে পড়বো যখন হচ্ছে আমরা ওই টপিকে আসবো, ঠিক সেই সময় আমরা ওই ডিটেলসে ওই টপিকটা সম্পর্কে আলোচনা করবো। ঠিক আছে, সো এখন খালি একটা সামারি দিয়ে যাচ্ছি। সো প্রথমে হচ্ছে আধান, তারপর কি ভাই? তড়িৎ যন্ত্র, তারপর যেটা আছে সেটা হচ্ছে কি ঘর্ষণে সৃষ্ট আধান, অর্থাৎ ঘর্ষণের থ্রুতে যে আধানটা ক্রিয়েট হয় সেই রিলেটেড একটা টপিক আছে। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, অর্থাৎ যেখান থেকে বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে, বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি যেখান থেকে প্রশ্ন আসে সেই টপিকটা হচ্ছে কি ভাইয়া? এই যে তড়িৎ বল। এই তড়িৎ বল টপিকটা থেকে প্রশ্ন আসবেই আসবে, এটা একদম সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই টপিকটা, এই পুরো চ্যাপ্টার জুড়ে। ঠিক আছে, দেন এরপর কি আছে? তড়িৎ ক্ষেত্র আছে। আচ্ছা এরপর কোন টপিক ভাইয়া? এরপর হচ্ছে তড়িৎ আবেশ, এরপর তড়িৎ প্রাবল্য আছে, আর সবশেষে হচ্ছে ধারক। ওকে, সো আমি যদি একটু এটা অ্যারো চিহ্ন দিই,
ডান। সো দেখো এটাই হচ্ছে আমার পুরো এই চ্যাপ্টার জুড়ে যে কনসেপ্ট ম্যাপটা আছে সেটার চিত্র হচ্ছে এটা, ঠিক আছে। সো আমরা প্রতিটা টপিক যখন আসবে তখন সেই টপিকের সুন্দর করে সেই টপিক রিলেটেড যা যা আমাদের জানা দরকার এই ক্লাসটাতে, এবং এসএসসি পরীক্ষার জন্য আমি আবারও বলছি এসএসসি পরীক্ষার জন্য যতটুকু এই কনসেপ্টের মধ্যে যেটা যেটা যা যা জানা দরকার আমি তা এখানে জানিয়ে দিব। এবং সেই সাথে এরপর যে যে টপিক থেকে বা এই টপিক থেকে কি রিলেটেড ম্যাথ বা এমসিকিউ এসেছে সেগুলো আমরা ডিটেলসে দেখবো, ঠিক আছে। তাহলে চলো নেক্সট যাতে যাই। তাহলে আমাদের কনসেপ্ট ম্যাপের চিত্র আঁকা শেষ। এরপর আমরা চলে আসলাম খ খ ফ্ল্যাশ কার্ড, অর্থাৎ এখন আমরা অনুধাবনমূলক এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখব। সো এখানে আমার তেমন কিছু পড়ানোর নেই, কারণ হচ্ছে কি আমি আশা করব এটা যেহেতু রিভিশন প্রোগ্রাম তোমরা আশা করি জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন পড়ে এসেছো। সো এখন তোমাদের কি কাজ ভাইয়া, এখন তুমি একটা খাতা নিয়ে বসবা এবং কলম নিয়ে বসবা। এখন আমি স্ক্রিনে তোমাকে যে প্রশ্নটা দেখাবো তুমি সেই আনসারটা লিখবা, খাতায় লিখবা। এরপর যখন আমি সেই আনসারটা শো করাবো তখন তুমি তোমার খাতার সাথে আনসারটা মিলিয়ে দেখবা যে তোমার জ্ঞানমূলক আনসারটা হয়েছে কিনা। বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে চলো শুরু করি। সো তুমি তোমার খাতা এবং কলম দুটো নিয়ে বসো, আমি দেখানো শুরু করছি, ঠিক আছে। সো প্রথমে জ্ঞানমূলক প্রশ্নে আসলাম। সো প্রথম প্রশ্ন, 1 কুলম আধান কাকে বলে? এটা কিন্তু খুব কমন একটা প্রশ্ন, তাই না? এই স্থিরতরিতের সবচেয়ে সহজ যদি বলি তাহলে সেটা হচ্ছে এই প্রশ্নটা, 1 কুলম আধান কাকে বলে? দেখি লিখে ফেলো তো, দেখি একটু লিখে ফেলো। ওকে, সো এবার একটু যারা যারা লিখেছো তারা একটু আনসারটা মিলিয়ে নাও। 1 কুলম আধান কাকে বলে? সো দেখো, কোন পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ 1 সেকেন্ডে ধরে চললে এর যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে 1 কুলম আধান বলে। আচ্ছা, এখন তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন যে ভাইয়া হয়তো আমি এতটুকু শেয়ার করে বলতে পারি তোমাদের মধ্যে যারা যারা এখন লিখেছো তাদের বেশিরভাগই প্রশ্নটা উত্তরটা শুরু করছো এখান থেকে, যে আচ্ছা ওয়েট, সো তোমাদের মধ্যে বেশিরভাগ হয়তো প্রশ্নের উত্তরটা শুরু করছে এখান থেকে, যে 1 অ্যাম্পিয়ার প্রবাহ 1 সেকেন্ড ধরে চললে যে কোনো প্রস্তুতিতে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে 1 কুলম আধান বলে। এটা যদি লিখে থাকো তাহলে আমি বলবো তোমাদের ভুল হয়েছে উত্তর। কেন বলবো জানো? কারণ তোমরা কিন্তু এই সত্যটা লিখো নাই, এই কন্ডিশনে লিখো নাই যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে। মনে রাখবা যখনই আমরা জ্ঞানমূলক প্রশ্ন লিখবো বা আনসার করব বোর্ডের পরীক্ষার খাতায় তখন অবশ্যই সেই জ্ঞানমূলক আনসারের উত্তর আমার বইয়ে যেমন দেওয়া আছে তেমন হওয়া উচিত বা তেমন হতেই হবে, ঠিক আছে। জ্ঞানমূলক প্রশ্ন আমি তোমাকে বোঝানোর জন্য যেটা বলছি সেটা কিন্তু তুমি তোমার খাতায় লিখতে পারবে না, ঠিক আছে। তোমার খাতায় লিখতে হবে সেটাই যেটা তোমার বইয়ে লেখা আছে। সো বোঝার জন্য নর্মালি আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো, সেটা বোঝার ফলে তোমার মুখস্থ করতে জিনিসটা সহজ হবে। বুঝতে পারছো? সো তুমি কখনোই জ্ঞানমূলক প্রশ্ন বানিয়ে লিখতে যেও না, ঠিক আছে। জ্ঞানমূলক প্রশ্ন অবশ্যই বই যা শিখে আসছো তাই লিখতে হবে। সো এখানে পুরোটা যদি না লিখো তুমি তোমাকে টিচার নাম্বার দিবে না, তুমি যদি পুরোটা লিখো যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ 1 সেকেন্ড ধরে চললে এর যে কোনো প্রস্তুতিতে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় বা আধান প্রবাহিত হয় তাকে 1 কুলম বলে, তখনই তোমাকে টিচার 1 নাম্বার দিবে। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে জ্ঞানমূলক প্রশ্ন কিভাবে লিখবে বুঝছি। ওকে, সো এই পুরো কোর্স বা এই পুরো ক্লাস জুড়ে আমি তোমাকে এইভাবে ক্লাসের সাথে সাথে গাইডলাইনও দিয়ে যাবো যে কিভাবে কোন আনসারটা কিভাবে অ্যাপ্রোচ করা উচিত, ঠিক আছে। ওকে, সো নেক্সট প্রশ্ন দেখি চলো। সো নেক্সট প্রশ্ন, তড়িৎ আবেশ কি? ভিডিওটা একটু পজ করো এবং লিখে ফেলো যে তড়িৎ আবেশ কি। সো দেখো উত্তরটা দেখো, কোনো অনাহিত বস্তুকে একটি আহিত বস্তুর কাছে এনে স্পর্শ না করিয়ে শুধু এর উপস্থিতিতে বস্তুটিকে আহিত করার পদ্ধতিকে কি বলা হয়? তড়িৎ আবেশ বলা হয় বা তড়িৎ আবেশ বলে। লিখেছো? সো যাদের হয়েছে তারা একটা টিক চিহ্ন দাও, আর যারা পারোনি তারা কি করবে জানো? তারা এখান থেকে দেখে নাও যে কোন প্রশ্ন তুমি পাচ্ছ না, সেই প্রশ্নটা লিখে নাও বা খাতায় দাগিয়ে নাও, যাতে করে সেই প্রশ্নটা সম্পর্কে তোমার একটা ধারণা থাকে, তুমি যখন রিভিশন দিবা তখন যাতে ওটার উপর জোর দিতে পারো। ক্লিয়ার? ওকে, সো নেক্সট প্রশ্নে আসি, তড়িৎবীক্ষণ যন্ত্র কাকে বলে? সো এই দেখো, একটু আগে দেখো একটা জিনিস দেখাই, এই যে দেখো যখন আমি কনসেপ্ট লিখে রাখলাম তখন কিন্তু দেখো লিখলাম তড়িৎ যন্ত্র, তার মানে এটা কি তড়িৎবীক্ষণ যন্ত্র না? তাহলে দেখো ভাইয়া যে যে টপিকগুলো বলছে সেই সব টপিক থেকে কিন্তু প্রশ্ন এসেছে বা প্রশ্ন সামনে আসবে, ঠিক আছে। সো ক্লাসটা মন দিয়ে করবা এবং ভালো করে নোট করে রাখবা। ওকে, তাহলে চলো আমরা আবার ফিরে যাই। ওকে, সো তড়িৎবীক্ষণ যন্ত্র কাকে বলে লিখে ফেলো।
শেষ? তাহলে দেখো এবার উত্তরটা দেখো, এই যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে আধানের অস্তিত্ব প্রকৃতি নির্ণয় করা যায় তাকে বলা হয় তড়িৎ বীক্ষণ যন্ত্র। পেরেছি সবাই? ওকে, সো নেক্সট প্রশ্নে আসি আমরা। তড়িৎ বলরেখার সাথে তড়িৎ তীব্রতার সম্পর্ক কি? আচ্ছা, লিখে ফেলো এটা। সো দেখো, তড়িৎ বলরেখার সাথে লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা তড়িৎ তীব্রতার সমানুপাতিক। ওকে, নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জ্ঞানমূলক প্রশ্ন কি, সেটা কুলম্বের সূত্র কাকে বলে, বা কুলম্বের সূত্রটি লিখো। সো এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সেখানের মধ্যে। এটাকে একটা স্টার দিয়ে রাখলাম বা দুটা স্টার দিয়ে রাখলাম, ঠিক আছে? সো লিখে ফেলো কুলম্বের সূত্রটি কাকে বলে। কুলম্বের সূত্র কাকে বলে লিখে ফেলো, পারবো? এবং এই কুলম্বের সূত্র দিয়েই কিন্তু এই পুরো চ্যাপ্টারের বেশিরভাগ সিকিউ এবং এমসিকিউ সলভ করতে হবে, ঠিক আছে? সো লিখে ফেলো। সো দেখো, লেখা হলে দেখো, নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। আচ্ছা, সো এটা গেল কি আমার তড়িৎ বলের সংজ্ঞা বা কুলম্বের সংজ্ঞা, ঠিক আছে? গেল। নেক্সট দেখো, তড়িৎ বলরেখা কি? সো দেখো তো, একটু মনে করে দেখো তড়িৎ বলরেখা কি। আমি কিন্তু পড়িয়েছিলাম একাডেমিক ক্লাসে যে কিছু অদৃশ্য যে রেখাগুলো বা কাল্পনিক রেখাকে আমরা কল্পনা করি সেগুলোকে আমরা বলি কি, তড়িৎ বলরেখা, তাই না? তো সেটাকে যদি তুমি পাঠ্য বইয়ের ভাষায় লিখতে যাও তাহলে লিখে ফেলো একটু। এবার দেখো উত্তরটা মিলিয়ে নাও, যে তড়িৎ ক্ষেত্রে একটি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে পথে পরিভ্রমণ করে তাকে কি বলা হয় ভাইয়া? তড়িৎ বলরেখা বলা হয়, ঠিক আছে? সো নেক্সট প্রশ্ন, তড়িৎ ক্ষেত্র কি? ওকে, সো তড়িৎ ক্ষেত্র কি বলো তো, লিখে ফেলো একটু। তড়িৎ ক্ষেত্রটা কি লিখে ফেলো। উত্তর দেখো, একটি আয়ত বস্তুর চারদিকে যে অঞ্চলব্যাপী তার প্রভাব বজায় থাকে তাকে ওই বস্তুকে তড়িৎ ক্ষেত্র বলা হয়। তার মানে একটা তড়িৎ আধান তার একটা এরিয়া জুড়ে যে পরিমাণ প্রভাবটা বজায় রাখবে বা বিস্তার করে তাকে বলবো আমরা কি, তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? সেটা আমি বললাম যে বোঝার জন্য, কিন্তু এটা কিন্তু তুমি তোমার খাতায় লিখতে পারবে না। তোমার খাতায় কিন্তু তোমাকে হুবহু এই আনসারটাই দিতে হবে, তাহলে তোমাকে টিচার 1 দিবে, মনে থাকবে? ওকে, লিখে ফেলো। যারা লিখেছো তারা তো ভালো, আর যারা লিখোনি তারা একটু দাগিয়ে রাখো, ঠিক আছে? কারণ এগুলো ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, তড়িৎ শক্তি কি? সেটার উত্তরটা একটু দেখি আমরা। কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য প্রয়োগ করা হলে ওই পরিবাহীতে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এর ফলে ইলেকট্রনগুলো যে শক্তি অর্জন করে তাকে তড়িৎ শক্তি বলে। ওকে, আচ্ছা, সো এইভাবে দেখি একটু, চলো নেক্সটগুলো একটু দেখে যাই। সো নেক্সট প্রশ্ন, তড়িৎ বিভব বলতে কি বোঝায়? লিখে ফেলো, তড়িৎ বিভব বলতে কি বোঝায়? একটু করে ভিডিওটা পজ করো, পজ করে লিখে ফেলো, ঠিক আছে? সো দেখো, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলা হয়। নেক্সট প্রশ্ন, ধারক কাকে বলে? এই যে দেখছো, আমি কিন্তু ওখানে টপিকে লাস্ট টপিক ছিল আমাদের কি, কনসেপ্ট রিক্যাপ ম্যাপটাতে কি ছিল বলতো, লাস্ট টপিক কিন্তু ধারক ছিল। সো সেই ধারক থেকেও দেখো প্রশ্ন আসছে, ধারক কাকে বলে? পারা যাবে? তাহলে লিখে ফেলো। সো কাছাকাছি স্থাপিত দুইটি তড়িৎ প্রবাহীর মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক ব্যবস্থায় কি বলা হয়? তড়িৎ ধারক বলা হয়। ক্লিয়ার? ওকে, ডান। সো নেক্সট প্রশ্ন কি, তড়িৎ তীব্রতা কাকে বলে? এই যে উত্তর দেখে নাও। নেক্সট প্রশ্ন, বর্জ্য নিরোধক কি? এই যে উত্তর দেখে নাও। ওকে, সো এবার আমরা চলে আসলাম অনুধাবনমূলক প্রশ্নে। এবার একটা কথা বলি, তোমাদেরকে অনুধাবনমূলক প্রশ্নকে কিভাবে লিখতে হয় সেটা একটু শেখাই, ঠিক আছে? এরপর কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে সেগুলো নিয়ে এখানে আলোচনা করবো আমরা, ঠিক আছে? সো আগে অনুধাবনমূলক প্রশ্ন কিভাবে লিখবা সেই অ্যাপ্রোচ তোমাদেরকে আমি দেখাই দিই। ওকে, তোমরা অনেক সময়ই বলো যে ভাইয়া অনুধাবনমূলক প্রশ্ন আমাদের সবসময় টিচাররা 2-এ 1 দেয়। কেন দেয়? আমি তো ঠিকভাবে লিখে আসি, তাও কেন আমাকে 2-এ 1 দেয় টিচার? এটার উত্তর তুমি আজকে এই ভিডিও থেকে পেয়ে যাবা, ঠিক আছে? বা এই ক্লাস থেকে পেয়ে যাবা। একটু দেখো, প্রথমে আমি খাতায় কি লিখবো? খ লিখবো, তাই না? লিখলাম খ। এরপর আমাকে যে প্রশ্নটা করেছে সেই প্রশ্নের জ্ঞানমূলক আনসারটা কি সেটা বের করো।
তুমি তো জানো নিশ্চয়, ধরো তোমাকে বলেছে যে কুলম্ব সূত্রটি ব্যাখ্যা করো, কি বললাম, কুলম্বের সূত্রটি ব্যাখ্যা করো, 2 নম্বরে ধরো এটা এসেছে কুলম্ব সূত্রটি ব্যাখ্যা করো। তাহলে তুমি প্রথমে জ্ঞানমূলকে লিখো যে কুলম্ব কাকে বলে, এক কুলম্ব কাকে বলে সেই সূত্রটা লিখো, মানে সেই সংজ্ঞাটাকে লিখো। কোথায় লিখবা? এখানে লিখো জ্ঞানমূলকে। কুলম্ব কাকে বলে, এই জ্ঞানমূলকের উত্তর, এটার উত্তর, এটার উত্তর জ্ঞানমূলক আকারে, জ্ঞানমূলক আকারে লিখে ফেলো। এরপর কি করবে জানো, তোমাকে প্রশ্নে কি বলেছে, প্রশ্ন বলেছে ধরো কুলম্বের সূত্রটি ব্যাখ্যা করো। তো তুমি কুলম্বের সূত্র কাকে বলে বা কুলম্ব কাকে বলে সেটা এখানে লিখে ফেললা, শেষ, এটা জ্ঞানের শেষ। এরপর কুলম্বের সূত্র সম্পর্কে তুমি কি জানো, সূত্রটা জানো না, সূত্রটা এবার এখানে লিখো, F সমান সি Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা কি লিখলাম, সূত্র লিখলাম। কোথায় লিখলাম দেখো, অনুধাবনের নিচে ব্যাখ্যা করছি, জ্ঞানমূলকের নিচে কিছুটুকু জায়গায় খালি রেখে সূত্রটা লিখলাম। এবার এই সূত্রটা কি সেটা ব্যাখ্যা করো। এখানে লিখো, এখানে এখানে F হলো তড়িৎ বল, F হলো তড়িৎ বল, Q1 হলো, Q1 ও Q2 হলো তড়িৎ আধান, তড়িৎ আধান, আর হলো দুই আধানের মধ্যবর্তী দূরত্ব, দুই আধানের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, শেষ। তাহলে একটু দেখো তো, আমাকে প্রশ্ন বলেছিল কুলম্বের সূত্রটি ব্যাখ্যা করো। সো আমি প্রথমে জ্ঞানমূলক কি লিখবো ভাইয়া, কুলম্ব কাকে বলে সেই লাইনটা লিখবো। এই দেখো লিখলাম। এরপরের স্টেপে একটু খালি রাখবো, 2 আঙ্গুল খালি রেখে একটু নিচে লিখবো, সূত্রটা লিখবো F সমান CQ1 Q2 বাই আর স্কয়ার। সূত্র লেখা শেষ। এবার সূত্রটাকে একটু বর্ণনা করলাম, সূত্রটাকে বর্ণনা করলাম। এবার তুমি লিখতে পারো যে এখানে বল আর এর ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক এবং আধান দ্বয়ের সমানুপাতিক, এবং এই আধানটা কি ক্রিয়াশীল বল সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি না। তাহলে এই যে লিখলাম, এই লেখার ফলে কি হলো দেখো তো, একটু দেখো, এখানে একটা জ্ঞানমূলক ক্রিয়েট হয়েছে উত্তর। এই যে এটা একটা পার্ট, এটা আরেকটা পার্ট, এই যে এটা একটা পার্ট। তাহলে এবার দেখো, যে স্টুডেন্ট একটা প্রশ্ন, একটা অনুধাবনমূলক প্রশ্নকে এইভাবে 2 পার্ট আকারে লিখবে, প্রথমে লিখবে ডিরেক্ট জ্ঞান, সেকেন্ডে লিখবে তার ব্যাখ্যাটা, যেটা চেয়েছে উত্তরে সেটার ব্যাখ্যা সাথে জ্ঞানমূলকের ব্যাখ্যা। তাহলে যে এইভাবে লিখবে, টিচার কি তাকে কখনো 2-এ 1 দিবে না, টিচার তাকে সবসময় 2-এ 2 দিবে। বাট তুমি যদি এটাকে স্কিপ করে খালি এটা লিখে ফেলো, তখন তোমাকে টিচার 1 দিবে, বুঝতে পারছো? বা তুমি যদি খালি এটাকে স্কিপ করে খালি এটাই লিখো, তাও কিন্তু নাম্বার দিবে না। সো তোমাকে কিন্তু অনুধাবনমূলক লেখার জিনিসটা বুঝতে হবে, বুঝতে পারছো আশা করি। সো এবার চলো এই চ্যাপ্টারের জন্য কোন কোন অনুধাবনমূলক প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা একটু দেখি। ওকে, সো এটা হচ্ছে কি আমার লেখার স্টাইল বোর্ডে। আচ্ছা ওয়েট, বোর্ডে যেভাবে লিখবো, বোর্ডে যেভাবে লিখবো, ঠিক আছে? ওকে গেল। সো এবার চলো আমরা নেক্সট প্রশ্নতে যাই, আমাদের প্রশ্ন কি আছে দেখি। সো প্রথম প্রশ্ন দেখো, প্লাস্টিকে পশমি কাপড় দ্বারা ঘষলে উহা কেন ঋণাত্মক আধানে আহিত হয়, বুঝেই লিখো। তার মানে এখানে তোমার কি মনে হচ্ছে এখানে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর কি হতে পারে বলো তো? ওই যে ঘর্ষণের কারণে তড়িতের আধান সৃষ্টি হয় সেটা। সো তুমি এবার ঘর্ষণের কারণে যে তড়িতের আধান সৃষ্টি হয় কেন হয় সেটা লিখো এক লাইনে, প্রথমে জ্ঞানমূলকে লিখো, এরপর এটার কনসেপ্টটা এখানে ব্যাখ্যা করো, বুঝতে পারছো? সো দেখো এবার উত্তরটা মিলিয়ে নাও। সো দেখো, প্লাস্টিক ও পশমি কাপড়ের মধ্যে প্লাস্টিকের ইলেকট্রন আসক্তি পশমি কাপড় থেকে বেশি হওয়ায় তার ঋণাত্মক আধানে আহিত হয়। আমরা জানি দুটি বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে যার ইলেকট্রন আসক্তি বেশি সে অন্য বস্তু থেকে ইলেকট্রন টেনে নেয়। এই যে এই লাইনটা, এই লাইনটাই তুমি জ্ঞানমূলকে লিখতে পারো। এরপর তুমি এই ব্যাখ্যাটা বাকিটা নিচে লিখো, ঠিক আছে? তো এখানে এই যে এই লাইনটা,
এই লাইনটা, এই লাইনটা খালি। সো এই লাইনটা তুমি খালি কি করতে পারো বলো, এই লাইনটা তুমি লিখতে পারো খালি জ্ঞানমূলকে, এরপর তুমি মেইন যে ব্যাখ্যাটা সেই ব্যাখ্যাটা নিচে দিতে পারো। ক্লিয়ার? ডান। সো পরের প্রশ্ন দেখি। সো একটি কাচদণ্ডকে সিল্ক দ্বারা ঘষলে কোনটি কোন আধানে আহিত হয়? সেম টাইপের প্রশ্ন। সো প্রথমত আমি কি করব, জ্ঞানমূলকের লাইনটা লিখবো যে কোনটা কোনটার সাথে ঘষলে ইলেকট্রন আসক্তি বেশি হয় এবং সেই ইলেকট্রন আসক্তি যেখানে বেশি হয় সেখানে কি হয়, তড়িৎ ঋণাত্মক আধান ক্রিয়েট হয়। সো এই লাইনটা আমরা লিখবো জ্ঞানমূলকে। এরপর যে প্রশ্নটা চেয়েছে সেই প্রশ্নের আনসার ব্যাখ্যা আকারে দিব। ক্লিয়ার? ওকে। সো থার্ড নাম্বার প্রশ্ন দেখো, বৈদ্যুতিক ফ্যানে ক্যাপাসিটর ব্যবহার করা হয় কেন? সো বৈদ্যুতিক ফ্যানে ক্যাপাসিটর ব্যবহার করা হয় কেন তার আগে লিখো ক্যাপাসিটর কাকে বলে, ক্যাপাসিটর কাকে বলে সেটা আগে লিখো। এরপর নিচে জ্ঞানমূলক প্রশ্নের ব্যাখ্যা করার সময় এবার নিচে লিখো 2 আঙ্গুল ফাঁক রেখে যে বৈদ্যুতিক ফ্যানে কেন ক্যাপাসিটর ব্যবহার করা হয়। বুঝতে পারছি? তো এই প্রশ্নটা দেখো এবার, আহিত বস্তুর তড়িৎ ক্ষেত্রের মধ্যে বিন্দু বস্তু যত দূর সরে যাবে বিভব তত হ্রাস পাবে। সো এটা ব্যাখ্যা করো। সো ব্যাখ্যা করলো, এই যে দেখো V সমান K ইন্টু Q/R সূত্র অনুসারে এখানে দেখা যাচ্ছে যে আহিত বস্তুর তড়িৎ ক্ষেত্রের বিন্দুস্থ যত দূরে সরে যাবে, অর্থাৎ কি এই আটটা যত দূরে সরবে বিভবটা তত হ্রাস পাবে। কারণ দেখো তো সম্পর্কটা কিরকম, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই যে V আর সাথে R এর সম্পর্ক কিরকম, ব্যস্তানুপাতিক। সো তুমি এটা এইভাবে দেখাতে পারো যে V প্রপোর্শনাল 1/R, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক এবং ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কি, আর যত বাড়বে দূরত্ব যত বাড়বে বিভব তত কমবে, দূরত্ব যত কমবে বিভব তত বাড়বে। ক্লিয়ার? সো এই জিনিসটা তুমি সূত্র দিয়ে সুন্দর করে এটা ব্যাখ্যা করতে পারো। বুঝছি তাহলে? পারবো? ওকে। নেক্সট প্রশ্নে যাই এবার। সমান মানের দুইটি ধনাত্মক আধানের মধ্যবর্তী অঞ্চলে নিরপেক্ষ বিন্দু সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। লিখে নাও। ওকে, আচ্ছা। সো এটার উত্তরটা দেখো, এই যে ওকে, স্টিলের আলমারি রং করতে রং স্প্রে ব্যবহার করা হয় কেন? সো এই প্রশ্নটা অনেকটা স্থির তড়িতের যে ব্যবহার সেই ব্যবহারের উপর ডিপেন্ড করে এই প্রশ্নটা করা হয়েছে। ঠিক আছে? সো স্থির তড়িৎ কোন কোন কাজে ব্যবহার করা হয় তার মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে বা ওয়ান কাইন্ড অফ মানে অন্যতম কাজ হচ্ছে সেটা হচ্ছে এটা, স্টিলের আলমারির মধ্যে আমরা যে স্প্রে রং দেখি না, করতে দেখি না বাইরে, সেটা হচ্ছে কি স্থির তড়িতের ব্যবহার করে করা হয়। ঠিক আছে? সেটা উত্তরটা দেখো যে স্টিলের আলমারি রং করতে রং স্প্রে ব্যবহার করা হয়, যে স্প্রে দিয়ে রং করা হয় তার সূচের অগ্রভাগে উচ্চ বিভব প্রয়োগ করা হয়, যার ফলে রঙের প্রতিটি ফোঁটা সমবিভব সম্পন্ন হয় এবং একে অপরকে বিকর্ষণ করেও দূরে সরে যায়, ফলে রং সব জায়গায় সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। আবার যে আলমারিতে রং করা হচ্ছে তাকে বিপরীত পটেনশিয়াল বা ভূমির সাথে সংযুক্ত করা হয়, ফলে স্প্রে করা হলে রঙের কণাগুলো বিপরীত চার্জে চার্জিত হওয়ার কারণে তীব্রভাবে আকর্ষিত হয় এবং আলমারির সাথে দৃঢ়ভাবে কি হয়, আবদ্ধ হয়। সো এই জিনিসটা সুন্দর করে লিখবা এখানে। ঠিক আছে? আমরা তোমাদেরকে দিয়ে দিব এটা। সো তোমরা এখান থেকে পড়ে নেবে এগুলো। ঠিক আছে? সো যারা পেরেছো তারা তো ভালো, আর যারা পারোনি তারা এখান থেকে পড়ে নেবে এগুলো। ঠিক আছে? কারণ এগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ওকে, আচ্ছা। সো এই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন তোমরা পরীক্ষার হলে কিভাবে লিখবা বা কিভাবে লেখা উচিত সেটা আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, তাই না? সো এবার আমি তোমাকে খালি দেখাচ্ছি যে কোন কোন প্রশ্নগুলো এখানের মধ্যে ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো নেক্সট পড়ালেখা আমাদের শুরু হবে একটু পর, যখন আমরা টাইপ ওয়াইজ এমসিকিউ করব এবং টাইপ ওয়াইজ সিকিউ করব। সেখানে আমরা পুরো চ্যাপ্টারের বেসিক থেকে শুরু করে আর যতটুকু লাগে প্রবলেম সলভিং পর্যন্ত যতটুকু লাগে সব কিছুই আমরা পড়বো। ঠিক আছে? সো নেক্সট দেখো, পেট্রোলবাহী ট্রাকের সাথে ধাতব শিকল ঝোলানো থাকে কেন? সো এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন অনেক বেশি ইম্পর্টেন্ট বলছি? কারণ দেখো এটা কিন্তু আমাদের রিয়েল লাইফ, আমরা প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু প্রায় সচরাচর দেখি, তাই না? যখন আমরা জ্যামে আটকে থাকি তখন দেখবা যখন বড় বড় ট্রাকগুলো যায় সামনে দিয়ে তখন দেখবা নিচে একটা লোহার শিকল বা একটা ধাতব শিকল মাটির সাথে লেগে লেগে যায়, তাই না? সো এটা কেন করে বলো তো? এটা কেন করে? যারা যারা উত্তরটা জানো তারা লিখে ফেলো, আর যারা জানো না তারা জাস্ট দেখো যে এই যে পেট্রোলবাহী ট্রাক যখন রাস্তা দিয়ে চলে তখন পেট্রোল ট্যাঙ্কের গায়ে বরাবর ধাক্কা খায় এবং এই দিক থেকে ওদিক দুলতে থাকে। ট্যাঙ্কের সাথে পেট্রোলের ঘর্ষণের ফলে আধান সঞ্চালিত হয়। এই সময় যদি ট্যাঙ্কের কিনারা থেকে একটা স্ফুলিঙ্গ সৃষ্টি হয়
তাহলে পেট্রোলে আগুন ধরে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে। কাজে পেট্রোল আধানের জন্য নিরাপদ স্থান নয়। তাই ট্রাকের পেছনের ট্যাঙ্ক থেকে একটা শেকল ঝুলিয়ে দেওয়া হয়, সেটা রাস্তার সাথে অনবরত ঘর্ষণ খেতে থাকে, যেন কোনো স্থির বিদ্যুৎ তৈরি হলে সেটা সাথে সাথে ভূমি দিয়ে চলে যেতে পারে, এই যে মাটিতে চলে যেতে পারে। তার মানে ঘর্ষণের ফলে বা আধানের যে একটা কারেন্ট যে সৃষ্টি হবে সেটা যাতে কি মাটির নিচে চলে যেতে পারে, তাই শিকলটা দেওয়া হয় যাতে সেটা মাটির সাথে লেগে থাকে। ক্লিয়ার? ওকে ওকে সো নেক্সট দেখো, আকাশে বিজলি চমকায় কেন? তো এই আকাশে বিজলি চমকায় কেন, এটা উত্তরটা তোমরা লিখো, আর যারা পারছো না তারা দেখো। সো দেখো, বাতাসে জলীয় বাষ্প বায়ুমণ্ডলের আহিত আয়নগুলোর উপর ঘনীভূত হয়ে পানি কণা সৃষ্টি করে এবং তড়িৎবাহিত হয়। এই ধরনের পানি কণাগুলো একত্রিত হলে মেঘের উৎপত্তি হয়। মেঘ ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো আধানেই আহিত হতে পারে। তড়িৎতাহিত দুটি মেঘ কাছাকাছি এসে তাদের মধ্যে তড়িৎ ক্ষেত্র হয়, তখন বিরাট অগ্নিস্ফুলিঙ্গের সৃষ্টি হয়, তাই আকাশে বিজলি চমকায়। ঠিক আছে, লিখে ফেলো। ওকে সো নেক্সট, উঁচু বিল্ডিংয়ের ছাদে একাধিক সুচালো মুখযুক্ত শলাকা লাগানো হয় কেন? সো দেখো, বজ্রপাত রোধ করার জন্য উঁচু বিল্ডিংয়ের ছাদে আসলে একাধিক সুচালো মুখযুক্ত শলাকা লাগানো হয়, কারণ বজ্রপাত হবার উপক্রম হলে বজ্র শলাকাতে ধনাত্মক আধান জমা হয়ে তীব্র ইলেকট্রন ফিল্ড তৈরি করে এবং আশেপাশে কণাকে আয়নিত করে মেঘের আধানকে নিষ্ক্রিয় করে। এছাড়াও বজ্র শলাকা কি করে বলো তো, আমার এই যে পরিমাণ চার্জটা কি করে সে গ্রহণ করে নেয়, ঠিক আছে? এবং গ্রহণ করার ফলে কি হয়, সেটা নিরাপদ ভূমিতে গিয়ে পৌঁছায় এবং সেটা কি করে দেয়, নিষ্ক্রিয় করে দেয়। ক্লিয়ার? ওকে ওকে সো এখন আমরা আমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন যা যা আসতে পারে পরীক্ষার জন্য সেগুলো সবগুলো দেখে নিয়েছি। এবার আমাদের যে সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো আমরা এখন আস্তে আস্তে আসলাম, সেটা কি, তার মধ্যে একটা হচ্ছে কি এই টাইপ ওয়াইজ এমসিকিউ। সো এখন এই C3 চ্যাপ্টারটাতে যতগুলো টাইপ আছে, যতগুলো টপিক আছে, সেই সকল টপিকের আন্ডারে যে যে এমসিকিউগুলো বোর্ড পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, আমরা সেই সকল এমসিকিউ প্রতিটা ধাপে ধাপে সলভ করব এবং শিখব কিভাবে পরীক্ষার হলো আমরা এভাবে আগাবো। ঠিক আছে, তাহলে চলো শুরু করি।